পিসিওডি বর্তমানে আমরা একটা বার্নিং ইস্যু বলতে পারি। কম বয়সী তরুণী থেকে শুরু করে অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে সবারই কিন্তু কম বেশি এই পিসিওডি হতে আমরা দেখতে পাচ্ছি। পিসিওডির এন্টায়ার টার্মটা একটু জানতে চাই এবং পিসিওডি আসলে কি সেটা যদি আমাদেরকে একটু বলতেন। আমরা আসলে একটি যুগে বাস করছি যে আমাদের জীবনটা খুব কমফোর্টেবল, আরামদায়ক। মানে আমরা বসে বসেই সমস্ত ইনফরমেশন জানতে পারছি, বসে বসে কারো কারো ক্ষেত্রে আমরা অফিস করতে পারছি, পড়াশোনা করতে পারছি মোবাইলে, ল্যাপটপে। ইভেন আমাদের কেনাকাটার জন্য অনলাইন শপিং আছে, আমাদের মার্কেটে যাওয়া লাগছে না, খাবারের জন্য অর্ডার করলেই চলে আসছে। তো এই যে কমফোর্ট এবং পলিসিস্টিক ওভারি হচ্ছে তেমনই একটি জটিলতা যেটি আমাদের জীবনের কমফোর্টের জন্য হচ্ছে, আরামের জন্য হচ্ছে। তো পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি আসলে কয়েকটি সমস্যার একটি সম্মিলিত রূপ, এই জন্য এটিকে সিনড্রোমও বলা হয়। আর এটি জিনিসটা আমরা নামটা থেকে শুনে বুঝি পলিসিস্ট, মানে অনেকগুলো সিস্ট। কোথায়? ডিম্বথলিতে বা ওভারিতে। ওভারিতে যখন পার্লের মালার মতো অনেকগুলো সিস্ট সাজানো থাকে এবং এটার জন্য কিছু জটিলতা হয়, তখনই আমরা এটাকে পলিসিস্টিক ওভারি ডিজিজ বলি। এই পলিসিস্টিক ওভারি ডিজিজটির এটার জেনেটিক কিছু কারণ থাকে। এখানে কতগুলো হরমোন, যেমন মেয়েদের শরীরে ছেলেদের হরমোনও কিছুটা থাকে, অ্যান্ড্রোজেন, সেটি যদি অতিরিক্ত বেশি মাত্রায় থাকে অথবা ইনসুলিন, ইস্ট্রোজেন এদের রেগুলেশনটা ডিস্টার্ব হয় জেনেটিক কারণে। কিন্তু মূলত পলিসিস্টিক ওভারি ডিজিজ কিন্তু একটি লাইফস্টাইল ডিজিজ। এবং কীরকম লাইফস্টাইল? যে স্কুলে যেতাম আমরা ছোটোবেলায়, অল্প দূরত্বে স্কুল হলে হেঁটে, স্কুলে গিয়ে বিরাট মাঠ, সে মাঠে খেলতাম, বাসায় এসে নিজের কাপড়টা হয়তো বা নিজে ধুয়ে ফেলতাম। কিন্তু এখন সম্পূর্ণ লাইফ চেঞ্জ হয়ে গেছে। বাচ্চারা গাড়িতে করে যাচ্ছে বা রিক্সাতে করে যাচ্ছে, খেলতে পারছে না, বসে বসে গল্প করছে বা মোবাইল টিপছে। তো এই যে একটা লাইফস্টাইলের চেঞ্জ এবং লাইফে জটিলতা বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে স্ট্রেস, তো এইসব কারণে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বাড়ছে। যখন কোনো কম বয়সী মেয়েরা যখন আপনার কাছে পিসিওডির সমস্যা নিয়ে আসে, তখন প্রাথমিক অবস্থায় আপনারা কোন বিষয়টাকে মেনটেন করতে বলেন বা ট্রিটমেন্টের পার্ট হিসেবে আপনারা এটাকে ফলো করতে বলেন? প্রথমে আমাদের কাছে সাধারণত যে সমস্যা নিয়ে আসে সেটি হচ্ছে মূলত মাসিকের প্রবলেম। যে একটা 15 বছরের মেয়ে, তার মাসিক শুরু হয়েছে 2 বছর আগে, কিন্তু এখন 3-4 মাস পর হয়, হতে চায় না, হইলেও অল্প হয়। এটাকে অলিগোমেনোরিয়া বলে। একদম বন্ধ থাকাটা হলো অ্যামেনোরিয়া। এবং তার মা বলছে যে তার ওজনটা অনেক বেড়ে যাচ্ছে। তারপরে ঘাড়ে কালো দাগ হচ্ছে, মুখে ব্রণ হচ্ছে, মুখেও ছেলেদের মতো চুল গজাচ্ছে, আর মাথার চুল পড়ে যাচ্ছে। এগুলো দেখে পাশাপাশি আমরা জাস্ট একটা আলট্রাসোনোগ্রাম করি। ওখানে আমরা দেখি যে এই সিস্টগুলো আছে কিনা। সিস্ট শুধু থাকলেই হবে না, কতগুলো ক্রাইটেরিয়া আছে, যে 12টার বেশি থাকতে হবে, 2 থেকে 9 মিলিমিটার হতে হবে। এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে পিসিওএস হিসেবে ডায়াগনোসিস করি। আর কারো কারো ক্ষেত্রে আমাদের কিছু হরমোন লেবেল করা লাগে, যেমন LH, FSH, টেস্টোস্টেরন, থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন, AMH, কারো কারো ক্ষেত্রে ইনসুলিন এবং OGTT বা ডায়াবেটিসের টেস্ট। তো এভাবেই আমরা মূলত এটি ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস কনফার্ম করলে আমরা আস্তে আস্তে চিকিৎসার দিকে আগাই। পিসিওডি তো আসলে কম বয়সী মেয়েদেরও হচ্ছে, আবার অ্যাডাল্ট ফিমেল যারা আছে তাদেরও হচ্ছে। সো এই যে দুটা বয়সের একটা গ্যাপ, তো সেখানে কি ট্রিটমেন্টের মধ্যে কোনো তফাৎ আছে কিনা? ট্রিটমেন্টের ক্ষেত্রে অবশ্যই কিছু তফাৎ আছে, তবে আমরা ট্রিটমেন্টটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কারো বয়স কম এবং হচ্ছে তারা বেবি চাচ্ছে, আবার কারো আছে যেমন তার 2-3টা বাচ্চা আছে, সে বাচ্চা চাচ্ছে না। তো যখন আমরা ওষুধের ট্রিটমেন্টে যাই তখন একটু ডিফারেন্ট হয়। আর যাদের কিছু জটিলতা আছে তাদেরটা আরেকটু অন্যরকম হয়। যেমন এটার কি কি জটিলতা হতে পারে? আমাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ যদি আমরা অনেক দিন চিকিৎসা না করি, তো কিছু হলো তার প্রেশার বাড়তে পারে, ডায়াবেটিস হতে পারে, হার্টের নানান সমস্যা, কার্ডিওভাস্কুলার জটিলতা হতে পারে। এবং তার যদি দীর্ঘদিন চিকিৎসা না হয়, তার যে জরায়ুর লাইনিংটা মোটা হতে হতে একসময় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর তাছাড়া ইয়াং কাপলদের এটা যেহেতু ডিম বড় হয় না, ফাটে না, ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। তো এই সবগুলো আমরা ট্রিটমেন্ট, কার কোনটা সমস্যা, জটিলতা হচ্ছে নাকি তার জাস্ট সিমটমগুলোই আমাদের চিকিৎসা করতে হবে, এটার উপর নির্ভর করে ওষুধের চিকিৎসাটা পার্থক্য হয়। কিন্তু আমরা বলেছি এটা মূলত লাইফস্টাইল ডিসঅর্ডার এবং লাইফস্টাইলটাই আগে ঠিক করতে হবে। এটার ক্ষেত্রে কারো
কোনো পার্থক্য নাই। আচ্ছা, তো লাইফস্টাইলের যদি আমরা এটা আলোচনা করতে চাই তাহলে এটা প্রথমেই হচ্ছে তার ওজন কমাতে হবে। ওজন কমানোর প্রথম অংশটা হচ্ছে এক্সারসাইজ, পরবর্তী অংশটা হচ্ছে ডায়েট। তো ওজনটা কিভাবে কমাবে? এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা বলি যে 30 থেকে 40 মিনিট প্রতিদিন মডারেট এক্সারসাইজ, তার মানে দ্রুত হাঁটা, সাইক্লিং, সাঁতার কাটা, এগুলো ডেইলি করতে হবে এবং 30 থেকে 40 মিনিট। তার বাইরের সময়টাও একদম বসে থাকা যাবে না, একটা পরিশ্রমী জীবনযাপন করতে হবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে অন্তত 7 থেকে 10% ওজন কমানো। কিন্তু যদি কেউ এটা শুরু করে এক্সারসাইজ, জাস্ট 3% কমলেই কিন্তু তার অনেক সিমটম রিলিফ হয়ে যায়। তার মাসিকটা হতে থাকে, তার ফেসের ব্রণ এবং চুলগুলো কমতে থাকে, কারো যদি ইনফার্টিলিটির প্রবলেম থাকে তার এটাও সমাধান হয়ে যেতে পারে। কাজেই এটা আমাদের ডেইলি এক্সারসাইজ করা, যারা আমরা খুব সেডেন্টারি জীবনযাপন করি, পরিশ্রমবিহীন জীবনযাপন করি, তাদের জন্য এটা কঠিন, কিন্তু এটা খুব ডিটারমাইন্ড হয়ে এটা শুরু করতে হবে এক্সারসাইজটা। কারণ এক্সারসাইজ ছাড়া এটার কোনো সহজ সমাধান নাই এবং তার পরিবার এবং আশেপাশের সবাইকে তাকে সাপোর্ট করতে হবে। নেক্সট আসে ডায়েট। এক একজনের হাইট ওয়েট অনুযায়ী এক একজনের খাবারটা এক এক রকম হয়। আমাদের অনেকেরই ভুল ধারণা আছে যে আমি যদি না খেয়ে থাকি বা সারাদিন একবার খাই তাহলে ওজন কমে যাবে। এটা একদমই ঠিক নয়। আপনার 3 থেকে 5 বার খেতে হবে। কিন্তু এটা ভালো হয়, সবচেয়ে ভালো হয় যদি একজন ডায়েটিশিয়ান দিয়ে তার হাইট ওয়েট অর্থাৎ বিএমআই অনুযায়ী ডায়েট চার্ট করে সে অনুযায়ী মেনটেন করতে পারে। কিন্তু হয়তো কারো পক্ষে এটা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে উনি 3 থেকে 5 বার খাবেন। কার্বোহাইড্রেট একদম কম, আর যেটা তেল, চর্বি, চিনি টোটালি বাদ। আর কি খাবে তাইলে? প্রোটিন সমৃদ্ধ খাবার, ডিম, মাছ, হয়তো দেশি মুরগি, হ্যাঁ, এগুলো সমৃদ্ধ খাবার খাবে। আর সিজনাল শাকসবজি, তাজা শাকসবজি বেশি খাবে, এগুলোতে প্রচুর ফাইবার থাকে। আপনার একটা ওজন কমানোর জন্য এই ফাইবারটা খাবারটা খুব সুষম দরকার। হতে হবে। সুষম হতে হবে। আমরা এই পিসিওডি সম্পর্কে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।